দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি আপনাদের সাথে রাজীব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এখনো পর্যন্ত নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা কিন্তু আমরা জানি না, বা আপনারাও জানেন না। সেটা নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে জানানো হয়নি বা সেটা ডিক্লেয়ার হয়নি। তথাপি আমরা জানি যে সামনেই পুর নিগম নির্বাচন বা এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। পাশাপাশি রাজ্যের আপামর জনগণ যারা সম্মানিত, আপনারা যারা রয়েছেন, বিশেষ করে এডিসি এলাকায় যারা আপনারা বসবাস করছেন, এবং আমাদের যারা পুর নিগম এলাকার যারা মানুষরা যারা রয়েছেন, সচেতন নাগরিকরা বা গণদেবতারা যারা আপনারা রয়েছেন, যারা আপনারা এই ভোটে অংশগ্রহণ করবেন, আপনাদের প্রতিক্রিয়া কি রয়েছে এই এডিসি নির্বাচন এবং নিগম নির্বাচনকে সামনে রেখে? কি হতে পারে এই ফলাফল? তার প্রতিক্রিয়া বা তার একটা হিন্টস নেওয়ার জন্য আজকে আমার এই আলোচনা আপনাদের সামনে। আপনারা 2018 বিধানসভা নির্বাচনের আগেও আপনারা অনেকবার আমার সঙ্গে ছিলেন এই আলোচনায়। আমি আপনাদেরকে বলেছি যে নির্বাচন যতই সামনের দিকে ঘনিয়ে আসবে, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ নির্বাচন এমন একটা বিষয়, সেটা প্রতি মুহূর্তে সেটা পরিবর্তন হতে থাকে, এবং তার উপর নির্ভর করে বিভিন্ন রাজনৈতিক দল ওনাদের যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড ওনারা করেন। এবং আজকে এই মুহূর্তে যে এডিসি নির্বাচন হতে চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে, বর্তমানে শাসক দল বিজেপি ক্ষমতায় রয়েছেন, এবং এডিসি আজকে 2021-এ কার দখলে যাবে বা পুর নিগম কার দখলে যাবে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনারা মনে করেন, সে বিষয়টি জানার জন্যই আজকে আমার এই আলোচনা। আপনারা জানেন যে বিজেপি দল 2018 বিধানসভা নির্বাচনের আগে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা টিম, এক ঝাঁক টিম বললে ভুল হবে না, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা আমাদের ত্রিপুরাতে এসেছেন এবং ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন, এবং নির্বাচনের প্রাককালে কী ধরনের বক্তব্য হওয়া উচিত ওনারা সেই বক্তব্যগুলো রেখেছেন, এবং সেটা সাক্ষী রয়েছেন আপামর আপনারা রাজ্যের জনগণ। সেই সময় 2018 বিধানসভা নির্বাচনের ফলে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা দল আমাদের রাজ্যে এসেছেন, এবং কোনো না কোনোভাবে বলতে হয় রাজ্যের মানুষ ওনাদের বক্তব্যগুলো শুনেছেন, এবং আপনারা আশ্বস্ত হয়েছেন বলেই একটা অংশ মনে করছেন যে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছিল। তো এই মুহূর্তে আপনারা জানেন যে বিনোদ সোনকারজি, ওনার কাছে বিজেপির যে নেতৃত্ব রয়েছেন, ওনারা দায়িত্বভার ওনার উপর অর্পণ করেছেন ত্রিপুরা রাজ্যের জন্য। উনি প্রভারী হয়ে দুবার আমাদের রাজ্যে এসেছেন, এবং বিজেপির সংগঠনকে শক্তিশালী করার জন্য উনি আজকে এই কয়দিন ত্রিপুরায় ছিলেন, দুবার উনি ভিজিট করেছেন। উনি কিন্তু বলেছেন যে দলের সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে এবং দলের মধ্যে যে মত বিরোধ সৃষ্টি হয়েছে সেটাকে শেষ করার উদ্দেশ্যে উনি কিন্তু এসেছেন, এবং উনি বলেছেন যে এডিসি নির্বাচন সামনে রয়েছে, সেই পুর নিগম নির্বাচন সামনে রয়েছে। এই দুটো নির্বাচনকে উনি এই দুটো নির্বাচনের উপর উনি লক্ষ্য রাখছেন, এবং এই কারণেই দুবার উনি ভিজিট করেছেন। উনি বলেছেন যে আমি আগেও এসেছি, আমি এখনও এসছি, এবং পরবর্তী সময়েও আমি আসব। তা আশা করা যেতে পারে যে বর্তমান বিজেপি দলের যে প্রভারী রয়েছেন বিনোদ সোনকারজি, উনি কিন্তু আমাদের রাজ্যে এই এডিসি নির্বাচনকে সামনে রেখে বা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে উনি কিন্তু আরও কয়েকবার আমাদের রাজ্যে আসার একটা পসিবিলিটি এই জায়গায় রয়েছে, যেহেতু সামনেই নির্বাচন। তো এই জায়গায় ওনার বক্তব্য আজকে কী রয়েছে সেটাও আমি বলবো। আজকে বিনোদ সোনকারজি উনি বলেছেন
যে সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে এখানে ওনার আসা। এটা বাস্তব, বর্তমান সময়ে বিজেপি দলে একটা অস্বস্তি রয়েছে এবং সেই অস্বস্তিকে ওনারা কিভাবে কাটিয়ে উঠেন তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের আপামর জনগণ। পাশাপাশি বামফ্রন্ট রয়েছে, আইপিএফটি রয়েছে, বাকি অন্যান্য যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, ওনারাও মাঠে রয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে 2021-এর এডিসি নির্বাচন কি হতে পারে, এই নির্বাচন কার দখলে যাবে, কে এই ক্ষমতা 2021 সালে দখল করবে, তার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের আপামর জনগণ। এর মধ্যে করোনা ছিল, করোনার জন্য নির্বাচন পিছিয়েছে অনেকবার, কিন্তু এখানে আবার অনেকে বলতে চাইছেন আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেখানে রেজাল্টও বেরিয়েছে, সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু আমাদের রাজ্যে এডিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচন অনেকটাই পিছিয়েছে, সেটা আপনারা জানেন। তো এই মুহূর্তে নির্বাচন যেহেতু সামনের দিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলতে চাইছেন যে এই মুহূর্তে বিজেপি দলে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে কিভাবে দল মোকাবেলা করবে এবং সেটাকে মিনিমাইজ করবে সেটা দলের উপর নির্ভর করবে। কিন্তু পরিস্থিতি যা রয়েছে তা কিন্তু কোনো না কোনোভাবে নির্বাচনে একটা প্রভাব ফেলবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না এই জায়গাতে। তো এই মুহূর্তে অনেকগুলো ইস্যু রয়েছে বর্তমান সময়ে, কারণ 2018 বিধানসভা নির্বাচনের পর বর্তমান যে বিজেপি দল রয়েছে এবং বিজেপি দলের যে সরকার রয়েছে, ওনারা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেই প্রতিশ্রুতিবদ্ধ ওনারা কতখানি কায়েম রয়েছেন বা কতটুকু মানুষের জন্য করেছেন আমাদের রাজ্যের, তো সেটা মানুষ এখন বিচার করবেন এবং তার উপর নির্ভর করে এই এডিসি নির্বাচন বা পুর নিগম নির্বাচন সংগঠিত হবে। তো রাজ্যের যারা আপামর জনগণ, আপনারা যারা রয়েছেন, আপনাদের বক্তব্য নেব যে আপনারা এই নির্বাচনকে সামনে রেখে এই এডিসি নির্বাচন এবং পুর নিগম যে নির্বাচন, এই নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি থাকবে বা কার দখলে যেতে চলেছে এই এডিসি বা কার দখলে যেতে চলেছে এই পুর নিগম, সেটা একবার সংক্ষেপে আপনাদের কাছ থেকে জানতে চাইব। আজকে দুটো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান শাসক দল যিনি প্রভারী রয়েছেন, ওনার বক্তব্য, উনি একদম ডাইরেক্ট বলেছেন যে নির্বাচন সামনে রয়েছে, সেই নির্বাচনের উপর ওনাদের দৃষ্টি রয়েছে। পাশাপাশি বামফ্রন্ট কিন্তু ময়দানে রয়েছে, বামফ্রন্টও ওনাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের ডেপুটেশন, গণডেপুটেশন, মিছিল এবং ধর্ণা ওনারা কিন্তু প্রদর্শন করে চলছেন। এখন দেখার বিষয় রাজ্যের যারা গণদেবতারা যারা আপনারা রয়েছেন, আপনারা এই বিষয়গুলোকে কিভাবে লক্ষ্য রাখছেন, কি দেখছেন, কি চিন্তা করছেন। কারণ আমি বারবার বলি আমাদের রাজ্যের মানুষরা সচেতন মানুষ, এই নির্বাচনে কাকে আপনারা চাইছেন, কার পাল্লা ভারী রয়েছে এই মুহূর্তে, সেটা আপনাদের কাছ থেকে একবার জানতে চাইব। দর্শক বন্ধুরা, আমি অনুষ্ঠান শুরু করেছি, কিন্তু এই মুহূর্তে আমি বিনোদ সনকারজি যিনি রয়েছেন বিজেপির প্রদেশ, বিজেপির যিনি প্রভারী রয়েছেন, ওনার বক্তব্য কি রয়েছে প্রথমে আপনাদেরকে একবার সেটা আমি দেখাবো, তারপর আপনাদের প্রতিক্রিয়া নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কমলাসাগর থেকে রয়েছি। কমলাসাগর থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন আপনি? আমি বলছিলাম যে এবার যদি এডিসি নির্বাচনটা সঠিকভাবে হয় এবং সুস্থভাবে হয় তাহলে হয়তো বামফ্রন্ট টিকবে অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আপনাকে বলে রাখি, যখন ফোনে কথা বলবেন টিভির ভলিউম কমিয়ে রাখবেন। একজন দাদা ফোন করলেন কমলাসাগর থেকে, উনি বলেছেন ভোট যদি ট্রান্সপারেন্টলি হয় এবং মানুষ যদি ভোট দিতে পারেন তাহলে ক্ষমতা বিরোধী দলের কাছে যাবে, যেটা উনি আশা ব্যক্ত করেছেন কমলাসাগর থেকে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আমি বলছি মজলিশপুর কেন্দ্র থেকে। মজলিশপুর কেন্দ্র থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি? এডিসি বলুন, হ্যাঁ, পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, দিল্লিতে যে বিজেপি সরকার আছে, হ্যাঁ ওই সরকারে ওই জায়গাতে যে
যে জিনিস পাঠাইতেছে হুম মানুষ বলবে না, মানুষ বলতে পারে ওই এই যে গেরিনার যে মিছিল এটা লইয়া অনেক বলতে পারে, এটা কিচ্ছু হবে না। আপনি কি ভাবছেন, যেহেতু আপনি জিরানিয়া থেকে ফোন করেছেন? আমি বলছি এই যে বিজেপি সরকার গঠন করবে এডিসি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা জিরানিয়া থেকে ফোন করেছেন, উনি দৃঢ়চিত্তে উনি বলেছেন যে এবার এডিসি নির্বাচন শাসক দলের তথা বিজেপির হাতেই থাকবে, সেটা উনি বলেছেন জিরানিয়া থেকে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি কোত্থেকে বলছেন? কোত্থেকে বলছেন দাদা? আচ্ছা বলুন, আপনার টিভির ভলিউম একবার কমিয়ে নিন দাদা। দাদা, হ্যাঁ, এই যে এডিসি পড়াশোনা কম, কিন্তু মানুষের ভোট দিতে না। আপনি কিভাবে তারা আগে বাড়ি বাড়ি গ্যাস না করে আমি রাস্তার থেকে মানুষ কেমনে ভোট দিতে যাবো কম। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন, উনি আগের মতন বললেন যে ভোট দেওয়া কি আদৌ সম্ভব? আগের দিন রাত্রিবেলা গিয়ে হামলা হুজ্জুতি, প্রেশার ক্রিয়েট, ভোট দেওয়া কি আদৌ সম্ভব দাদা জানতে চাইলেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? দাদা আমি বিলুনিয়া থেকে বলছি। বিলুনিয়া থেকে বলছেন, বলুন দাদা। বলছি পৌর নির্বাচন বলুন আর এডিসি নির্বাচন বলুন, যদি সঠিকভাবে নির্বাচন হয় এবং মানুষ যদি ভোট দিতে যেতে পারে তাহলে বামফ্রন্ট অবশ্যই আসবে। ধন্যবাদ আপনাকে দাদা। একজন দাদা বিলুনিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন যদি সঠিকভাবে ভোট হয় তাহলে বিরোধী দল তথা বামফ্রন্ট ক্ষমতায় আসবে। তাহলে কি রাজ্যের মানুষ এই মুহূর্তে আপনারা চিন্তায় রয়েছেন যে ভোট স্বতঃস্ফূর্তভাবে ভোট আমাদের এখানে হবে না, সেই ধরনের গণতান্ত্রিক পরিবেশ আমাদের রাজ্যে নেই, সেটাই কি আপনারা বলতে চাইছেন? সেটা নির্বাচন কমিশন যারা রয়েছেন বা যারা আধিকারিকরা রয়েছেন ওনাদের দৃষ্টিতে নিশ্চয়ই আমি নিয়ে যাব এবং ওনাদের বক্তব্য কী রয়েছে সেটাও আমি ভবিষ্যতে আপনাদের কাছে তুলে ধরব। রাজ্যের মানুষ আপনারা যদি বলেন যে গণতান্ত্রিক পরিবেশ নেই, ভোট দেওয়ার সেই ধরনের বাতাবরণ আমাদের রাজ্যে নেই, সেটা তো নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক, সেটা বলাই বাহুল্য। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি আমি বারবার আপনাদের সামনে তুলে ধরছি, সামনেই এডিসি নির্বাচন, পুর নিগম নির্বাচন। এই নির্বাচন কার দখলে যেতে চলেছে এই মুহূর্তে সেটা নির্ভর করবে আপনারা যারা গণদেবতারা যারা রয়েছেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। কাকে চাইছেন আপনারা, কেনই চাইছেন, কি অবস্থা রয়েছে বর্তমানে? আমি এই ধরনের অনুষ্ঠান নির্বাচনের আগ পর্যন্ত চেষ্টা করব চালিয়ে যেতে এবং আপনাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে দেখছেন এডিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচনকে? অনেকে আপনারা বলছেন, একজন দাদা জিরানিয়া থেকে বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি যদি ভালো কাজ করে অবশ্যই বিজেপি আসবে, সেটার মধ্যে আর কোনো ধরনের ইন্টারোগেটিভ সাইন থাকার কথা না। কিন্তু এই জায়গায় অনেকে বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যারা ভোট দান করবেন ওনারা কি স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটাই অনেকের প্রশ্ন। এখন আপনারা বলবেন আপনাদের বক্তব্য। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, কোত্থেকে বলছেন দাদা? আমি সাধন থেকে বলছি। বলুন দাদা। দেখুন দাদা, আজকে যে আপনাদের অনুষ্ঠানটা খুবই একটা সুন্দর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি বলতে চাচ্ছি যে এডিসি নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে বামপন্থ অনিবার্য ক্ষমতা আসবে। আপনি কিভাবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কিভাবে ভাবছেন দাদা? আমি একটা কথা বলি আপনাকে। আপনি বলেছেন যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে বামফ্রন্ট ক্ষমতায় আসবে এডিসিতে, আপনি বলেছেন, ঠিক তো? তা আপনি এখানে কেন সন্দেহ প্রকাশ করছেন? যেহেতু আপনি গণদেবতা, আপনি সন্দেহ প্রকাশ করছেন যে গণতান্ত্রিক পরিবেশ নেই, যেহেতু আপনি বলছেন যে
সুষ্ঠুভাবে যদি নির্বাচন সংগঠিত হয়, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই ভোটদানে রেজাল্ট বামফ্রন্টের পক্ষে যাবে বলে আপনি মনে করছেন। তা আপনি কেন মনে করছেন যে আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই? কি বলবেন? দেখুন, আমি লোকসভা নির্বাচনের কথা বলছি। বিগত আমাদের পাড়াতে অনেক ভোটার আমরা রাস্তা থেকে ঘুরিয়ে দিয়েছে, ভোট কেন্দ্রে মানে যাওয়ার জন্য যায়নি। মানে এই বাহ্যিক এই দিকগুলো চিন্তা করে যদি ভোটার যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, তাদের যে অধিকার সেটাই যদি প্রয়োগ করতে না পারে, তাহলে তো আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি বলেছেন যে রাস্তা থেকে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক বলেছেন? এটাই তো বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে করেন একটা বুথ রয়েছে, যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে 71টা বুথ রয়েছে, প্রত্যেকটা বুথে মিনিমাম 1500-2000 ভোটার থাকেন, ঠিক আছে? যারা আপনারা ভোট দেবেন মনে করছেন, সেটা আপনাদের গণতান্ত্রিক রাইট। আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছে। মাননীয় যিনি রাষ্ট্রপতি রয়েছেন উনিও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেন, এটা ওনার রাইট, আপনারও রাইট রয়েছে। আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে আপনি বলছেন যে বিলিয়নিয়ার থেকে আপনার অভিজ্ঞতা রয়েছে লোকসভা নির্বাচনে, রাস্তা থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তা আমি আপনাকে বলবো, মানুষই কিন্তু ইতিহাস রচনা করে, এবং আপনাদেরকে আমি বলবো, এই ধরনের পরিবেশ যদি কোনো সময় আমাদের রাজ্যে সংগঠিত হয় বা যদি এমন হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে ওই এলাকার যারা বা ওই এলাকার বুথের যারা সবাই যারা রয়েছেন একত্রিত হয়ে ভোট কেন্দ্রে যান। আপনারা বিচ্ছিন্নভাবে ভোট কেন্দ্রে না গিয়ে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যান। যে যাকে ভোট দেবে তার ব্যক্তিগত ব্যাপার, সে ভোট দিতেই পারে। কেউ তৃণমূলকে ভোট দেবে, কেউ বামফ্রন্টকে ভোট দেবে, কেউ বিজেপিকে ভোট দেবে। ভোট যে যার খুশি সে তাকে দেবে, কিন্তু ভোটাধিকার যদি আপনি বলেন যে আপনাকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, রাস্তা থেকে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি আমি আপনার কথা যদি সত্যি বলে মনে করি, এবং আমরাও নিউজে দেখিয়েছি, আমি অস্বীকার করব না আপনার এই কথাটা। আমি বলবো আপনাদেরকে, যে বুথ কেন্দ্রে আপনি রয়েছেন, যতজন ভোটার আপনারা রয়েছেন একত্রিত হয়ে যান। জনগণ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আপনারা এইভাবে বিচ্ছিন্নভাবে না গিয়ে ভোট কেন্দ্রে সবাই মিলে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, যেটা রাষ্ট্র আপনাকে দিয়েছে ক্ষমতা। আপনি যে কথাটা বলেছেন, হ্যাঁ দাদা, হ্যাঁ, এইভাবে আমরা আমাদের যে গ্রাম, আমরা 20 থেকে 25 জন একসঙ্গে জড়ো হয়ে তখন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রওনা দিয়েছি। মাঝপথে আবার আমাদেরকে অ্যাটাক করেছে, আবার গুলি দিয়েছে যে তোমরা ভোট কেন্দ্রে যেতেই পারো না, তোমরা ভোট দিতেই পারবে না। ধন্যবাদ আপনাকে। কি বলবো আমি, এখানে আর বলার আমার কোনো ভাষা নেই। একজন দাদা বললেন যে আমি 20-25 জন মিলে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার মানে বাধা দান করেছে শাসক দল, কোনোভাবেই আমাদেরকে ভোট দিতে দেয়নি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, ভোটাধিকার হচ্ছে আপনাদের সবচাইতে মানে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার কাছে সবচাইতে বড় একটা অস্ত্র আমি বলবো। রাষ্ট্রকে সঠিক দিশা দেখাতে, রাজ্যকে সঠিক দিশা দেখাতে সেই ভোটাধিকার আপনার খুব প্রয়োজন গণতন্ত্রে। আপনারা আগে থেকেই প্ল্যান করুন, স্ট্র্যাটেজি গ্রহণ করুন, সবাই মিলে একত্র হয়ে ভোট কেন্দ্রে যান। দরকার হয় স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, তাদের শরণাপন্ন হন, কিন্তু ভোটাধিকার অবশ্যই প্রয়োগ করবেন। যাই হোক, আপনার কথা থেকে বোঝা গেছে যদি সঠিকভাবে নির্বাচন হয়, কিন্তু কোনো না কোনোভাবে আপনারা কিন্তু এও বলছেন যে নির্বাচন বর্তমানে প্রহসনে পরিণত হয়েছে। আপনাদের ভাষা থেকেই বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক রাজ্যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, যেটা আপনি লোকসভা নির্বাচনের কথা এখানে উল্লেখ করেছেন, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা অশনি সংকেত, এবং তা কিন্তু রাজ্যের মানুষের জন্যই কখনোই শুভ বা মঙ্গলময় হতে পারে না। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বলুন। বলছি, দল চিটিংবাজি করতে চাইবে, হামলাবাজি করতে চাইবে, কিন্তু সবাই এই হামলাকে ভয় না করে সবাই এগিয়ে যাবেন, ভোট দিবেন। কোত্থেকে বলছেন, কোত্থেকে বলছিলেন আপনি?
আগরতলাতে বলছি। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বললেন যে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক আক্রমণ আসবে, অনেকে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে। দাদা বলতে চাইছেন আগরতলা থেকে এইগুলোকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে বা রাইট রয়েছে সেটা আমাদের প্রয়োগ করতে হবে, সেটা উনি জানালেন। দর্শক বন্ধু, আপনাদের বক্তব্য নেব, তার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। বিজেপির যিনি প্রভারী রয়েছেন সোনকারজি, উনি আজকে এই কয়দিন আমাদের আগরতলা শহর ছিলেন উনি, এবং উনি সাব ডিভিশনগুলোতে উনি গেছেন এবং যাওয়ার আগে উনি সাংবাদিকদের কি বলেছেন সেটা একবার আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, আপনারা দেখুন দর্শক বন্ধুরা। प्रभारी के नाते मैं पिछली बार भी आया था, इस बार भी आया हूँ और प्रभारी के नाते मैं बार बार यहाँ पर आता रहूँगा। और इस प्रवास का उद्देश्य संगठन पे चर्चा करना, संगठन को विस्तार करना, संगठन को मजबूत करना और आगे आने वाले एडीसी और जो नगर निकाय के चुनाव है उन चुनाव पे चर्चा की गई। देखिए, संगठन पूरी तरह से मजबूत है और संगठन बूथ तक तैयार है। हम एडीसी के चुनाव को लेके पूरी गंभीरता से तैयारी कर रहे हैं और सरकार जब भी एडीसी के चुनाव को घोषित करेगी हम पूरी मजबूती के साथ लड़ेंगे और उसमें जीतेंगे भी, पूर्ण विश्वास है। और संगठन को उसी को लेके जो चीज़ें तैयारी करना है वो तैयारी की जा रही है। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন বিজেপির যিনি প্রভারী রয়েছেন সম্মানিত সোনকারজি, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। বিনোদ সোনকারজি বারবার দলের বা সংগঠনের উপর উনি জোর দিয়েছেন, পাশাপাশি উনি সামনে এডিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচনকে উনি গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্মানিত জিষ্ণু দেববর্মা বলেছেন যে 2023 নির্বাচনের আগে এডিসি নির্বাচন হচ্ছে সেমিফাইনাল। শাসক দল কিন্তু এডিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচনকে সেমিফাইনাল হিসাবে ওনারা দেখছেন। তো সেহেতু এই নির্বাচনের গুরুত্ব শাসক দলের কাছে যেমন যতখানি রয়েছে, বিরোধী দলের কাছেও সেরকমভাবে রয়েছে। কিন্তু রাজ্যের আপামর জনগণ সম্মানিত, আপনারা কিভাবে দেখছেন এই নির্বাচনকে? কার দখলে যেতে চলেছে 2021-এর এই এডিসি বা পুর নিগম 2021 কার দখলে যেতে চলেছে? কি ভাবছেন আমাদের রাজ্যে সম্মানিত যারা গণদেবতারা যারা রয়েছেন, তা জানার জন্যই আজকে রাজীব আমি আপনাদের সামনে রয়েছে দর্শক বন্ধুরা। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, যতদিন এডিসি নির্বাচন সামনের দিকে আসবে, আমি এই ধরনের অনুষ্ঠান আমি বারবার আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদের প্রতিক্রিয়াগুলো নেওয়ার চেষ্টা করব, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি রবি দাস। বলুন। মেলাঘর থেকে বলতেছি। কোত্থেকে? মেলাঘর থেকে। মেলাঘর থেকে। আপনার টিভির ভলিউম, মেলাঘর, আপনার টিভির ভলিউম একটু কমান, টিভির ভলিউম কমিয়ে নিন, না হলে শুনতে পাবো না। কমো না। হ্যাঁ বলুন। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ঠিক মতো যদি নির্বাচন হয়, বামপন্থী আসবে। কিন্তু যে অত্যাচার চলছে, এই অত্যাচারে মানুষ তো মনে করেন সবাই মান সম্মান প্রশ্ন আছে। মহিলারা তো আমরা একদম মানে গ্রাম অঞ্চলে আছি, আমরা মহিলারা নিরাপদ নেই। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বামপন্থী নিশ্চিত, আমরা বামুন নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। একজন মেলাঘর থেকে ফোন করেছেন, উনি বলেছেন যে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে বামফ্রন্টের দখলে যেতে চলেছে এডিসি। দর্শক বন্ধুরা, 2018 বিধানসভা নির্বাচনের আগে যখন আমি আলোচনায় বসেছিলাম, আপনাদের বক্তব্য নিয়েছি, মনে আছে আপনাদের, অনেকবার আলোচনা করেছি এবং আপনারা আপনাদের মতামত দিয়েছেন। বর্তমান সরকারের যিনি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সম্মানিত, উনি যে বলেছেন আজকে, উনি পাখির চোখ করেছেন এডিসি নির্বাচনকে এবং পুর নিগম নির্বাচনকে, এবং এই নির্বাচনকে সামনে রেখে উনি কিন্তু বলেছেন যে এটা আমাদের সেমিফাইনাল। যেহেতু উনি নিজে বলেছেন সেটা সেমিফাইনাল, সেহেতু দলের বা সংগঠনের এই মুহূর্তে ওনাদের দলের সংগঠনের কী ধরনের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আজকে রাজ্যের আপামর জনগণ আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং সবাই ভাবছেন ওনারা এই সাংগঠনিক যে একটা দুর্বলতা আজকে এই দলের মধ্যে সৃষ্টি হয়েছে সেটা
বিনোদ সরকারজির নেতৃত্বে সেটা ওনারা কাটিয়ে উঠতে পারবেন এবং নির্বাচনে 2021-এর পৌর নিগম নির্বাচন বা এডিসি নির্বাচনে ওনারা আবার নতুন করে ওনারা অবতীর্ণ হতে পারবেন। কিন্তু সেটা হচ্ছে সময়ের অপেক্ষা এবং দেখার বিষয় কতটুকু দল সংগঠন বা এই দল কতটুকু সংগঠিত হয় সেটা নির্ভর করবে আগামী কয়েকদিনের মধ্যে। এবং সেক্ষেত্রে যদি ওনারা সেমিফাইনাল হিসাবে এই এডিসি নির্বাচনকে ওনারা মনে করেন এবং গুরুত্ব দেন, তো সেই ক্ষেত্রে রাজ্যের আপামর জনগণ আপনারা কি বলবেন সেটা অবশ্যই আমার এই অনুষ্ঠানে আপনারা জানাবেন। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আগরতলাতে বলছি দাদা। আগরতলা থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। এডিসি নির্বাচন পুরসভা নির্বাচন পাবেন নিশ্চয়ই একদম শিওর ভালোভাবে সুষ্ঠুভাবে ভোট হলে বামফ্রন্ট ক্ষমতায় আসবে। আর ধন্যবাদ আপনাকে। ডিজিটাল তো আপনার ইভিএম মেশিন ছাড়া ফিউজ বাল্ব, ধন্যবাদ ইভিএম মেশিনের সাহায্য ছাড়া ফিউজ বাল্ব। ধন্যবাদ আপনাকে। দেখুন আমি তো ইভিএম বা ভিভিপ্যাট সম্বন্ধে আলোচনা করেছি, গতকালকেও করেছি, আগের দিনও করেছি। এই মুহূর্তে ভিভিপ্যাট বা ইভিএম নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না বা কোনো টিপ্পণী কাটতে চাই না, কারণ সেটা নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটি বিষয়। তার খারাপ দিক ভালো দিক সেটা আমি আলোচনা করেছি। কিন্তু আপনি যেটা মানে মানে যেহেতু আপনি গণদেবতা, আপনি বলতে পারেন, ডেমোক্রেসি আপনাকে রাইট দিয়েছে যে আপনি বলছেন যদি ভিভিপ্যাট এবং ইভিএম থাকে তাহলে সেখানে সন্দেহ রয়েছে, কিন্তু স্বতঃস্ফূর্ত নির্বাচন হলে বামফ্রন্ট ক্ষমতায় আসবে, সেটা আপনি বলেছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, টিভির ভলিউম একটু কমিয়ে দিন, টিভির ভলিউম একটু দয়া করে। হ্যাঁ বলছি। কোত্থেকে বলছিলেন? কোত্থেকে বলছিলেন? আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, বলুন। এডিসি ইলেকশনটা যদি সেমিফাইনাল হয় তাহলে সেন্ট্রাল এক্ষুনি as soon as possible একটা ভালো ডিসিশন নেবে। আর যদি এটাকে ঠিক মানে ওরা সেমিফাইনাল হিসাবে নেয়, কারণ যাদেরকে মানে এখন প্রপাগান্ডা হচ্ছে যে এই পার্টি এরা বিলং করছে, অন্য পার্টি বিলং করছে, ওদের নামই এত খারাপ হয়ে গেছে যে মনে হয় না বিজেপি আবার আসতে পারবে এই জায়গায়। ধন্যবাদ আপনাকে, চেঞ্জ করলে জিনিসটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। একজন দাদা বলেছেন, যেটা আমি বলেছি বারবার, উনিও সেটাই বললেন যে এই মুহূর্তে বিজেপি দলের যে সাংগঠনিক অবস্থা, এই সাংগঠনিক অবস্থা যদি ওনারা কাটিয়ে উঠতে না পারেন এবং দলে একটা বিশ্বাসযোগ্যতা বা একটা ট্রান্সপারেন্সি যদি দল না আনতে পারেন, তাহলে কিন্তু এডিসি নির্বাচন বলুন বা পৌর নিগম নির্বাচন বলুন, বিজেপির কাছে সেটা একটা খারাপ একটা দিক হয়ে দাঁড়াতে পারে, যেটা দাবি করলেন আগরতলা থেকে একজন সম্মানিত ভোটার। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, কোত্থেকে বলছেন আপনি? আমি বলতেছি কোত্থেকে বলছেন? রামনগর থেকে। রামনগর থেকে বলছেন, বলুন। রামনগর। বলুন ম্যাডাম, কি বলবেন বলুন। বলতেছি আমরা বুঝতাম পঁচিশ জন গেছে না, একজনের বুঝতাম দিছে না, একজনের বুঝতে লেগে দিছে না। তারপরে ওখান তো কি সন্ত্রাসবাদী আসছি, জীবন আর বাসে না, এমন জায়গায় আসছি বাম কোনো কিছু দেখে আমরা বাইরে অত্যাচার মার ধর কি পর্যন্ত আর করার মতো নাই বাবু, অত্যাচার। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। একজন বলেছেন যে আমরা বামফোন করি, তার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। বাড়িঘরে আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের লাঞ্ছনা আমাদেরকে দেওয়া হচ্ছে। বর্তমানে শাসক দলের কিছু কিছু দুষ্কৃতিকারীরা এইভাবে এই সকল কাজগুলো করছেন। উনি রামনগর থেকে ফোন করলেন একজন ম্যাডাম, উনি বলেছেন আমরা 25 জন ছিলাম, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি লোকসভা নির্বাচনে। এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয় একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটা কিন্তু ভালো বার্তা বহন করছে না বলে যারা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন ওনারা কিন্তু মনে করেন। দর্শক বন্ধুরা, তো আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছি সে জায়গায় বিজেপির পক্ষে একজন শুধু বলেছেন রানীবাজার থেকে, উনি বলেছেন বিজেপি ক্ষমতায় আবার বলতে বিজেপি ক্ষমতা দখল করবে এডিসির এবং পুর নিগমের। কিন্তু বাকি 8 জনের বক্তব্য থেকে
সম্পূর্ণ স্পষ্ট যে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। নির্বাচন প্রহসনোত্তক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওনারা দাবি করছেন। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক যারা রয়েছেন সম্মানিত, ওনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের রাজ্যের মানুষদের যে এই অবস্থা বা ওনাদের যে এই দাবি, এইগুলোকে আপনারা বিচার বিবেচনা করে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই দিকটার প্রতি কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন। যেহেতু আপনারও একটা মেশিনারি আমাদের গণতন্ত্রে, আমাদের কেন্দ্রীয় সরকার বা আমাদের সংবিধান আপনাদেরকে সেই ক্ষমতা দিয়ে রেখেছে নির্বাচন পরিচালনা করার জন্য। কিন্তু নির্বাচন পরিচালনা করতে গিয়ে আপনারা লক্ষ্য করছেন আমার এই আলোচনার মাধ্যমে রাজ্যের মানুষরা কিন্তু বলতে চাইছেন যে রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নেই। যদি ভোটাধিকার প্রয়োগ করার যদি সুযোগ না থাকে গণতান্ত্রিক রাষ্ট্রে একটি ছোট্ট রাজ্যে, সেটা কতটুকু ভয়াবহতা হতে পারে সেটা নির্বাচন কমিশন নিশ্চয়ই চিন্তা করবেন। সেটা কিন্তু রাজ্যের মানুষ আশা করছেন নির্বাচন কমিশনের কাছ থেকে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? সাবরুম মনু বনকুল থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? বলছি, পঞ্চায়েত নির্বাচন তো দেখেছেন, 18 বিধানসভা নির্বাচনের পরে পঞ্চায়েত নির্বাচন দেখেছেন। তো এবার যে এডিসি নির্বাচন হবে নানা পদ্ধতিতে নানাভাবে এই পঞ্চায়েত এডিসি নির্বাচনটা বানচাল করার জন্য রাজ্য সরকার তারা চাইতেছে। যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, বছরে 50,000 চাকরি, রেগায় 340 টাকা মজুরি, 200 দিনের কাজ, বয়স্ক সামাজিক ভাতা 2,000 টাকা, কিছুই তো হয়নি। কিন্তু আজকে কাজ নাই, খাদ্য নাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলেছেন যে ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো সরকার পালন করেনি এবং নির্বাচন যাতে বানচাল করা যায় তার জন্য বিজেপি একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে দাদা সাবরুম থেকে ফোন করে জানালেন। পাশাপাশি আজকে কিন্তু আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেছেন যে রাজ্যের যে বিজেপি দল ক্ষমতায় এসেছে, সেই বিজেপি দল ক্ষমতায় আসার পর দলের কাছে বা সরকারের কাছে যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা মোতাবেক এডিসিকে তার সুযোগ সুবিধা ওনারা দিয়েছেন এবং বাকিগুলো যে অবশিষ্ট রয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছেন। তো এই জায়গায় জিষ্ণু দেববর্মার বক্তব্য হচ্ছে যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা এডিসিকে অনেক কিছু দিয়েছে বর্তমান সরকার, যা ওনাদের ক্ষমতায় রয়েছে দিয়েছে এবং যা অবশিষ্ট রয়েছে সেটা কেন্দ্রীয় সরকার বিবেচনাধীন রয়েছে, কেন্দ্রীয় সরকার সেটা দেবে। আপনারা বলবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, কোত্থেকে বলছেন? দাদা যোগেন্দ্রনগর থেকে বলছি। যোগেন্দ্রনগর থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? দাদা, আমরা তো 18 নির্বাচন যাওয়ার পরে যে 19 আমরা লোকসভা নির্বাচন, আমরা তো ভোট দেওয়া দূরের কথা, আমরা বাড়ি থেকে বের হয়ে ঠিকভাবে যাই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। একজন যোগেন্দ্রনগর থেকে ফোন করলেন, উনি বলেছেন 2018 বিধানসভা নির্বাচনের পর 2018 নির্বাচনের পর যে লোকসভা নির্বাচন হয়েছে সেই জায়গায় ভোটাধিকার প্রয়োগ করা তো দূরের কথা, আমরা ঘর থেকে পর্যন্ত বের হতে পারিনি। এবং এটাও ঠিক, আমরাও নিউজ করেছিলাম পঞ্চায়েত নির্বাচনে একজন পঞ্চায়েত মেম্বার যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, উনি নিজের আত্মরক্ষার্থে গাছের মধ্যে উঠে বসে পড়েছিলেন। উনি নামছিলেন না ভয়ে, এত আতঙ্কিত ছিলেন। একজন মেম্বার, উনি দাঁড়িয়েছেন পঞ্চায়েত নির্বাচনে, এত আতঙ্কগ্রস্ত উনি ছিলেন। আপনারা নিউজ দেখেছেন, শুধু মৃণালিনী ইয়েনেন বলবো না, সব নিউজ মিডিয়া হাউসরা যারা রয়েছেন, যারা সাংবাদিকতার কাজ করেন, আপনারা শুনেছেন বা দেখেছেন যে পঞ্চায়েত একজন সদস্য যিনি বামফ্রন্টে হয়ে নমিনেশন সাবমিট করেছিলেন সেই সময়, উনি এত আতঙ্কিত হয়েছিলেন উনি শেষ পর্যন্ত গাছের উপর উঠে বসে রয়েছেন। তো সেটাও আমাদের রাজ্যের মানুষরা প্রত্যক্ষ করেছে। তো এই মুহূর্তে সবাই চাইছে নির্বাচন একটা উৎসবের মেজাজে হোক,
এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সংগঠিত হয় আমাদের রাজ্যে, আগামী যে এটিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচন যে সংগঠিত এবং পাশাপাশি পুরো সংস্থাগুলোর যে নির্বাচন সংগঠিত হতে চলেছে, সেগুলো যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দিকটার প্রতি যাতে নির্বাচন কমিশন বা শাসক দল দৃষ্টিপাত করেন, সেটাই রাজ্যের মানুষরা চাইছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আমি সাউথ জয়নগর থেকে বলছি। সাউথ জয়নগর থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন? হ্যাঁ বলছি, তো মানে আমরা এদিকে তো চলাফেরাই করতে পারছি না। এখন তো বিজেপি সরকার আমলে আমরা চলাফেরা করতে পারি। আবার বলুন দাদা। হ্যাঁ, আমরা চলাফেরাই করতে পারিনি রাস্তা দিয়ে। এখন এখন বিজেপি আসার পরে আমরা চলাফেরা করতে পারি। কি ভাবছেন, এডিসি নির্বাচন কার দখলে যেতে চলেছে? বা বিজেপির দখলে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন সাউথ জয়নগর থেকে, উনি বলেছেন বিগত 25 বছর যে সরকার ছিল, উনি বলেছেন সেই সময় উনি বেরোতেই পারেননি, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন ওনারা চলাফেরা করতে পারছেন। একজন দাদা সাউথ জয়নগর থেকে ফোন করে জানালেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? রাজীব দা ভালো আছেন তো? ভালো আছি ভাই, বলুন। আমি রাজীব দা শারমুরা থেকে বলছি। শানমুরা থেকে বলছেন, বলুন দাদা। রাজীব দা, এডিসি বুথে আবার বাম ফ্রন্ট বিপুল বুথে জয়যুক্ত হবে, প্রচুর পরিমাণে সিট পেয়ে জয়যুক্ত করবে, এটা নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। একজন বললেন, উনি বলেছেন শানমুরা থেকে ফোন করেছেন, উনি বলেছেন এবার নির্বাচনে বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হবে। এডিসি নির্বাচনে এডিসির আসন বামফ্রন্টের দখলে থাকবে এবং পুর নিগম নির্বাচনে নিগম যারা সদস্যরা যারা রয়েছেন বা নিগমের যে কমিটি হবে সেটা বামফ্রন্টের দখলে যাবে বলে শানমুরা থেকে দাদা ফোন করলেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কোত্থেকে বলছেন আপনি? আমি বলছি আর কে নগর থেকে স্যার। আর কে নগর থেকে বলছেন, বলুন দাদা। সবাই তো যার যার কথা বললো স্যার। বলুন আপনার কথা, আপনি বলুন এবার শুনি। ভালো লাগলো স্যার, তবে 25 বছর তারাও ছিল, হ্যাঁ, তারা কি হয়েছে আমিও জানি, আপনিও জানেন স্যার। কিন্তু এখন যে তারা বলছে এই হচ্ছে সে হচ্ছে, হ্যাঁ। তারা গাছে উঠে থাকে, কি করছে, ভোট দিতে ভোট না দিলে ভোট গুলা কোথা থেকে কাউন্ট হয় স্যার? বিজেপি সে ঠিক আছে, বিজেপির মধ্যে স্যার এখন যে নিজের ঘরের মধ্যে একটু টুকটাক হয়েছে, এটা আবার ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে, তার জন্য টেনশন কোনো ব্যাপার না। কিন্তু এই যে সিপিএম এই যে বলছে তারা এই করছে সে কিছু নয়, সবাই বাড়ি করে আছেন স্যার, সবাই দিতে পারে, নিজেদের ছাপাই দিচ্ছে স্যার। কংগ্রেস 40 বছর দেখেছি স্যার, 25 বছর তাদেরও দেখেছি, এখন বিজেপিও দেখছে। 25 বছর পরে আসার পরে তারা যে রাস্তাগুলা চেনা, লোকগুলা চেনা, দেখা সবকিছু ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা, তারা তাদের কথা বলছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাইবো, মানুষ যে এত মানুষ ফোন করে বলছেন যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, এবং সেটা বাস্তব, সেটা আমরাও নিউজ করেছি। মানুষ ফোন করে বলছেন যে রাত্রিবেলা আক্রমণ হয়েছে, এবং সেই ক্ষেত্রে মানুষ যদি ভোটাধিকার যদি না প্রয়োগ করতে পারেন, সেটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক না দাদা? কি বলেন আপনি? বিলকুল ক্ষতিকারক স্যার, কিন্তু যতগুলা বলছে স্যার, এক সেকেন্ড স্যার, যতগুলা বলছে এগুলো কিন্তু রাইট নয়। দেখুন, আমি ব্লেম আছে স্যার, কিছু ব্লেম দিচ্ছে স্যার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কিন্তু স্যার অসংখ্য ধন্যবাদ, রিয়েলি ফ্যাক্ট স্যার, রিয়েলি ফ্যাক্ট স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দাদা বললেন, উনি আর কে নগর থেকে বলেছেন, উনি বলেছেন যে যারা যারা এই কথাগুলো বলছেন, যারা নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না বলে দাবি করছেন, আপনারা ভুল বলছেন এবং আপনাদের যে তথ্য সেটা সঠিক নয়। একজন দাদা আর কে নগর থেকে ফোন করে বললেন। পাশাপাশি উনি এটাও স্বীকার করেছেন বিজেপি দলে সাংগঠনিক একটা বিশৃঙ্খলা রয়েছে, সেটা অচিরেই বিজেপি সংগঠন শক্তিশালী হবে এবং সেটাকে ওনারা কাটিয়ে উঠবেন। কিন্তু অনেকে যারা যারা এই 11 জনের নাম আমি এখানে এন্ট্রি করেছি, এখন দাদা একজন ফোন করলেন 3 জন, উনি বলেছেন যে 25 বছর আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, কিন্তু অনেকে যে বলছেন যে নির্বাচনে ওনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, সেটা
ওনারা সত্যি বলছেন না বলে একজন দাদা ফোন করলেন, উনার বক্তব্য উনি দিতেই পারেন, সেটাও আমি এন্ট্রি করলাম। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? দাদা আমি আগরতলা থেকে বলছি। বলুন দাদা, বলুন বলুন। কখন যে একজন ভদ্রলোক ফোন করলো আপনারা করে দাদা আমি একটা কথা বলি আপনাকে আগে, আমি ফোনটা কাটবো না, আপনার বক্তব্য আমি নেব। দেখুন, যিনি ফোন করে এখন বলেছেন এটা ওনার ব্যক্তিগত মতামত, ওনার ব্যক্তিগত মতামত, উনাকে আপনাকে বলতে, আমাকে বলুন যা বলার আপনি আমাকে বলুন। যে ভদ্রলোক ফোন করেছেন বলুন, আপনার বক্তব্য আপনি বলুন। হ্যাঁ সরি, ঘটনা হলো উনি যে মানে আমার বক্তব্য হলো, আমিও লোকসভা ইলেকশনের আগের দিন লোকসভার সময় ভোট দেওয়ার জন্য ছিলাম। হ্যাঁ দাদা বলুন। ওই লোকসভা আগের দিন রাত্রেবেলা 2টার সময় আমার বাড়িতে প্রায় 70-80 জন আয়েছে উপস্থিত, যাতে ভোট না দেয়। কোথেকে বলছিলেন? আগরতলা থেকে? দাদা আমি আগরতলা থেকে বলছি। ধন্যবাদ। দাদা বলবো না, না ঠিক আছে, দরকার নেই, ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করলেন। একজন দাদা ফোন করলেন যে রাত্রি লোকসভা নির্বাচনে রাত্রি প্রায় 1:30 থেকে 2টোর মধ্যে 70 থেকে 80 জন শাসক দলের কিছু দুষ্কৃতিকারী ওনার বাড়িতে আক্রমণ করেছেন নির্বাচনের যেদিন নির্বাচন ছিল তার আগের দিন। তা আপনি বললেন, আপনার নামটা আমি লিখলাম, মানে নাম্বারটা আমি লিখলাম। কতজন আপনারা চাইছেন যে এডিসি নির্বাচন কার দখলে যাবে, বা এডিসি নির্বাচনের ফলাফল কার পক্ষে যাবে? নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? কোত্থেকে বলছেন দাদা? হ্যাঁ, অম্পিনগর থেকে বলছেন, বলুন দাদা। হ্যাঁ বলুন। আমার তরফ থেকে তো এবারে এখন বর্তমানে যারা আছে তারাই একদম মানে পরিষ্কার করে বলুন। তো জোট সরকার, বিজেপি আর আইপিএফ তারাই থাকবে আর কি। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করেছেন অম্পিনগর থেকে, উনি বলেছেন যে বর্তমানে আইপিএফটি বা বিজেপি দল যে রয়েছে ওনারাই এডিসি নির্বাচন যে ফলাফল হবে ওনাদের অনুকূলে থাকবে বলে অম্পিনগর থেকে দাদা ফোন করে জানালেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, শান্তিবাজার থেকে বলছি। নমস্কার দাদা, আপনি শান্তিবাজার থেকে বলছেন, বলুন দাদা। দাদা যদি সুস্থ নির্বাচন হয় তাহলে বামপন্থী আবার বামপন্থী ক্ষমতায় আসবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন, উনি বলেছেন যদি সুষ্ঠু নির্বাচন, ও শান্তিবাজার থেকে ফোন করেছেন দাদা, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বামফ্রন্ট আবার পুনরায় এডিসি দখল করবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? শান্তিবাজার থেকে বলছি, কমলপুর শান্তিবাজার। বলুন দাদা, বলুন, কি বলবেন? টিভি সাউন্ডটা কমাই দিচ্ছে। বলুন। নির্বাচনে বিজেপি আসবে, বামপন্থ মানুষ তো আর চায় না, সেই জন্য বামপন্থকে হটিয়ে দিচ্ছে, বিজেপি আসবে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন শান্তিবাজার থেকে ফোন করলেন, উনি বলেছেন বামফ্রন্টকে মানুষ আর চায় না, বামফ্রন্টকে মানুষ আর চায় না, যার কারণে আগামী এডিসি নির্বাচন বিজেপির দখলে যাবে। কয়জন কি বলছেন আমি সবগুলো কাউন্ট করছি, অনুষ্ঠানের শেষে আমি বলে দেব আপনাদেরকে কে কতজন কে কি বলেছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাঠালিয়া থেকে, সোনামুড়া কাঠালিয়া থেকে বলছেন? হ্যাঁ দাদা বলুন। সুস্থভাবে নির্বাচন হবে স্যার, বামপন্থী আবার আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সংক্ষেপে জানতে চাইব, সময় আমার কাছে বিশেষ নেই। আমি এই ধরনের অনুষ্ঠান আরও আপনাদের সামনে করব যতদিন পর্যন্ত না এডিসি নির্বাচনের দিন নির্ঘণ্ট আমরা জানতে পারি, আলোচনা করব। দাদা বলেছেন সুষ্ঠুভাবে নির্বাচন হলে বামফ্রন্ট ক্ষমতায় থাকবে।
কাঠালিয়া থেকে ফোন করলেন, সোনামুড়া কাঠালিয়া। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? নমস্কার, বলছি বিজয়নগর। সাবরুম থেকে বলছেন, বিবিনগর থেকে। বলুন দাদা। সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয়ে থাকে বামফ্রন্ট আনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। একজন বলেছেন সাবরুম থেকে, সুষ্ঠুভাবে নির্বাচন হলে ফলাফল বামফ্রন্টের দিকে যাবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? বলুন হ্যালো, বলুন ম্যাডাম, কোত্থেকে বলছিলেন আপনি? আমি জীবনানগর থেকে বলছি। যোগেন্দ্রনগর থেকে বলছেন, বলুন কি বলবেন? যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে বামপন্থী আসবে। ধন্যবাদ আপনাকে। একজন যোগেন্দ্রনগর থেকে ফোন করলেন, উনি বলেছেন সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় তাহলে বামফ্রন্ট ক্ষমতায় আসবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বিশাল থেকে বলছি। বিশালগড় থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন? হ্যাঁ, নির্বাচন কমিশন যদি ঠিক সঠিক যদি ভোট করা তাহলে বামফ্রন্ট পুরা ঠিক হইব। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন বিশালগড় থেকে, যদি নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে যদি নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে ফলাফল বামফ্রন্টের অনুকূলে যাবে। বিশালগড় থেকে দাদা বললেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয়। দাদা কোত্থেকে বলছিলেন একবার বলবেন? 10 মজলিসপুর। 10 মজলিশপুর জিরানিয়া থেকে বলছেন। বলুন দাদা, শুনি। সুষ্ঠুভাবে নির্বাচন হলে সিপিএম আসবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলেছেন যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে সিপিএম আসবে, দাদা বললেন জিরানিয়া থেকে, অর্থাৎ 10 নম্বর মজলিশপুর কনস্টিটিউয়েন্সি থেকে। নমস্কার, কে রয়েছেন? কমলপুর থেকে বলছেন, বলুন বলুন। ধন্যবাদ আপনাকে। একজন বললেন যে কমলপুর থেকে ফোন করলেন যে বামফ্রন্ট ক্ষমতা দখল করবে। আপনাদের বক্তব্যগুলো আমি এখানে রাখছি। যতদিন সামনের দিকে এগিয়ে যাবে, নির্বাচনের দিন সামনের দিকে আসবে, আমি এই ধরনের অনুষ্ঠান আরও করব, আপনাদের মতামত নেব, আপনারা কি চাইছেন, কি ভাবছেন। যেহেতু বিজেপি উপমুখ্যমন্ত্রী বা বিজেপি দলের যিনি শাসক দলের যিনি বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের যিনি উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা বলেছেন যে 2023 নির্বাচনের আগে এই 2021-এর এডিসি নির্বাচন এবং পৌর নিগম এবং পুর সংস্থাগুলোর যে নির্বাচন সংগঠিত হবে আমাদের এই রাজ্যে, সেটা বিজেপি সেমিফাইনাল হিসেবে দেখছে। কিন্তু আপনারা যে আপামর জনগণ কিভাবে দেখছেন তা জানার জন্যই আমার এই আলোচনা। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বলুন। হ্যাঁ বলুন, কোত্থেকে বলছেন দাদা? চৈলাম থেকে বলছি। চৈলাম থেকে বলছেন, বলুন। চৈলাম থেকে সুষ্ঠুভাবে নির্বাচন হলে বামপন্থী জিতবে। ধন্যবাদ আপনাকে। জিষ্ণুদেব বর্মা যিনি রয়েছেন উপমুখ্যমন্ত্রী, ওনার এলাকা থেকে বলা হয়েছে, একজন দাদা ফোন করলেন, উনি বলেছেন সুষ্ঠুভাবে নির্বাচন হলে ক্ষমতা বা ফলাফল বামফ্রন্টের অনুকূলে যাবে। কিন্তু আজকে জিষ্ণুদেব বর্মা বলেছেন যে ওনাদের সেমিফাইনাল। কিন্তু আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি আপনার কনস্টিটিউয়েন্সিতে একটু নজর অবশ্যই দেবেন, যেহেতু ওই এলাকাতেও এডিসি রয়েছে। একজন আপনার এলাকা থেকে ফোন করে বামফ্রন্টের পক্ষে বললেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আমি বদলি থেকে বলছি। বর্দোয়ালি থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি, বলুন। দাদা, সুস্থভাবে ইলেকশন হলে আমার মনে হয় যে সুস্থভাবে ইলেকশন হবে কিনা হবে না তত বিশ্বাস নেই, তবে সুস্থভাবে ইলেকশন হলে অবশ্যই 99% বামপন্থী আসবে। ধন্যবাদ। একজন দাদা বলেছেন যে আগামী যে এডিসি নির্বাচন বা পৌর নিগম নির্বাচন সংগঠিত হবে, সেখানে সুষ্ঠুভাবে কতটুকু নির্বাচন সংগঠিত হবে উনি সন্দিহান। পাশাপাশি উনি বলেছেন যদি নির্বাচন সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে পারেন নির্বাচন কমিশনের দপ্তর, তাহলে বামফ্রন্ট আসবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি সিরাজ জেলা থেকে। খোয়াই থেকে বলছেন? হ্যাঁ, নির্বাচন যেভাবে হ্যালো হ্যালো নির্বাচন যেভাবে হোক না কেন পুরনো এবং এডিসি কোনোটাই বর্তমান সরকার পাবে না। নমস্কার। বর্তমান সরকার পাবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা খোয়াই থেকে ফোন করলেন, উনি বলেছেন সুষ্ঠুভাবে হোক, আর যদি সুষ্ঠুভাবে যদি নাও হয় নির্বাচন, উনি আশা প্রকাশ করছেন যে নির্বাচনে ফলাফল বামফ্রন্টের অনুকূলে থাকবে। খোয়াই থেকে একজন ফোন করলেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন?
হ্যালো, রাজেশ দফমপুর থেকে বলছি। কমলপুর থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা নির্বাচনে কে আসবো কে যাবে চলে এটা আমার দেখার বিষয় না, কিন্তু রাজ্য যেন সুন্দর চলে, সুষ্ঠুভাবে গ্রাম অঞ্চল শহর সুষ্ঠুভাবে পরিচালনা হয়। ধন্যবাদ জি, আপনাকে। আমরা আবেদন। অসংখ্য ধন্যবাদ। একজন কমলপুর থেকে ফোন করলেন, উনি বলেছেন নির্বাচন যার দখলে যাবে সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমাদের রাজ্যের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, রাজ্যের মানুষ যাতে ভালো থাকতে পারে সেটাই উনি আশা করছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? মেলাঘর থেকে বলছেন, বলুন কি বলবেন। এইভাবে বললে হয়? আপনি একটা সংবাদ মাধ্যমে ফোন করেছেন, সুন্দরভাবে বলবেন, সবাই শুনবে আপনার কথা। একজন বললেন মেলাঘর থেকে সিপিএম, উনি সিপিএম বলেছেন, আর কিছু বলেননি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? হ্যাঁ, বামুটিয়া থেকে বলছি, বামুটিয়া থেকে। বামুটিয়া। বামুটিয়া। দয়া করে আপনার টিভির ভলিউম একটু কমিয়ে নিন দাদা। হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন। বামুটিয়া থেকে বলছি। সুষ্ঠুভাবে নির্বাচন হলে গেলে বামফ্রন্টের ক্ষমতা আসবে। ধন্যবাদ আপনাকে। একজন বামুটিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন সুষ্ঠুভাবে যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে বামফ্রন্টই ক্ষমতায় আসবে দাদা বললেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, আমি নানিবাজার থেকে বলছি। রানীবাজার থেকে বলছেন, বলুন দাদা। দাদা বলতে চাই তথ্যের ভিত্তিতে, কারণ আমরা মানিককে সরিয়ে হীরা এনেছিলাম দাদা, ভাবিছি হীরা চকচক করবে, হীরা তো সেই ভূমিকা দেখাতে পারেনি, তাই দাদা বলছি আবার পুনরায় মানিককেই চাই। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলেছেন যে আমরা ভেবেছিলাম কিছু একটা ভালো আমাদের জন্য হবে, কিন্তু দেখছি আমরা সেই অবস্থা থেকে আরো দূরে সরে গিয়েছি, তাই আমরা পূর্বতন সরকারকেই চাই, তথা বর্তমান যে বিরোধী দল রয়েছে বামফ্রন্ট, উনি বামফ্রন্টকে সমর্থন করছেন। নমস্কার, কে নমস্কার, কোত্থেকে বলছিলেন আপনি? বলুন। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমি ভেবেছিলাম আরও কিছু ক্লিপস আমার কাছে ছিল, কিন্তু আজকে আপনাদের বক্তব্যগুলো নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? হ্যালো নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? দাদা, সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, কি বলবেন দাদা? দাদা, আসামের হেমন্ত বিশ্ব শর্মা দাদা হুম বক্তৃতা দিয়ে আমাদের চোখের মধ্যে চোখে ছানি ফালাই দিছে, ছানি, বুঝছেননি? এখন ছানি কাটামো আপনার 23-এর নির্বাচনে। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। একজন দাদা বলেছেন, দেখুন আমি জানি না আপনি কিভাবে বললেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত হতেই পারে, আমার মতামত নয়। উনি বলেছেন আসামের যিনি মন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মার কারণে নাকি ওনার চোখে ছানি পড়েছে ওনার বক্তব্যের কারণে, তাই এখন 2024-এ উনি সেই ছানি পরিষ্কার করবেন, অর্থাৎ উনি বামফ্রন্টকে কোনো না কোনোভাবে সমর্থন করছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, আমি তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন, বলুন দাদা, ফটাফট বলে ফেলুন, কি চাইছেন, কি ভাবছেন? এডিসি নির্বাচন আমি সিপিএমকে চাইছি। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন যে এডিসি নির্বাচনে, তেলিয়ামুড়া থেকে ফোন করলেন, এডিসি নির্বাচনে উনি সিপিএমকে চাইছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আমি শুনতে বলছি। মজলিশপুর থেকে বলছেন, বলুন দাদা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাই যদি বিজেপির কুন্দল শেষ নাও, হ্যাঁ, তাহলে এডিসি তারা পাইতো না, কুন্দল ঠিক করতে হইব। ধন্যবাদ আপনাকে। আমি আপনারটা সেই নোটা হিসেবেই রাখলাম। একজন দাদা বলেছেন যে বিজেপির যে বর্তমান সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দলের মধ্যে, একটা অবিশ্বাসের বাতাবরণ চলছে বিজেপি দলে, আর সেই জায়গায় উনি বলেছেন যতদিন পর্যন্ত না এটা ঠিক হয় এবং যদি এই অবস্থার মধ্যে যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে কোনোভাবেই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? দর্শক বন্ধুরা যারা রয়েছেন, আমার কাছে আর সময় বেশি নেই, আপনাদের বক্তব্যগুলো নিচ্ছি যতটুকু সম্ভব, কারণ আমি তো সবসময় একটু বেশি কথা বলি আপনাদের সঙ্গে, কারণ একা একা করতে হয় তো আলোচনা, তাই
তাই আজকে আপনাদের বক্তব্যগুলো বেশি করে নেব। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? অনিদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। কোত্থেকে বলছিলেন আপনি? আমি তেলিয়া থেকে বলছি অনিদা। তেলিয়ামোড়া থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? এডিসি নির্বাচনে তো বামপন্থী ক্ষমতায় আইব। ধন্যবাদ আপনাকে। একজন দাদা তেলিয়ামোড়া থেকে ফোন করলেন, উনি বলেছেন যে এডিসি নির্বাচনে তেলিয়ামোড়া থেকে মানে বামফ্রন্ট ক্ষমতায় আসবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, আমি বলছি হ্যালো, বলুন, আমি শুনতে পাচ্ছি দাদা। কোত্থেকে বলছেন আপনি? বলছি খোয়াই থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? দাদা আর কি বলবো, সবার আর শেষ নাই। ওখানে আমরা আগে দিতে চাই। মানে পরিষ্কার করে বলুন দাদা কি চাইছেন? এডিসি কার দখলে যেতে চলেছে, কি ভাবছেন খোয়াই থেকে আপনি? হ্যাঁ, সেজন্যই চাইছি। ধন্যবাদ আপনাকে। একজন খোয়াই থেকে ফোন করলেন, উনিও সিপিএম কে চাইছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? এডিসি নির্বাচনের ফলাফল কার দিকে ঝুঁকছে? হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কোত্থেকে বলছেন আপনি? কমলা সাগর থেকে বলছি, সিপিএম এ আসবে আবার। ধন্যবাদ আপনাকে। একজন দাদা কমলাসাগর থেকে ফোন করলেন, উনি একদম দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন যে সিপিএমই ক্ষমতায় আসবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? সোনামুড়া কাটালে। সোনামুড়া কাঠালিয়া থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি? বলছি যে সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় পুনরায় আবার বামপন্থী আসবে। ধন্যবাদ। একজন দাদা বলেছেন সেই একই মানে একই বক্তব্য, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে ক্ষমতায় বামফ্রন্ট আসবে। মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে আছে নির্বাচনকে সামনে রেখে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? নমস্কার, কোত্থেকে বলছেন ম্যাডাম? খয়েরপুর থেকে। খয়েরপুর থেকে বলছেন, বলুন। খয়েরপুর থেকে। কল্যাণপুর থেকে বলছেন, বলুন। বলুন। কেন সিপিএম দিবে মানুষ বাতা সিপিএম সরকারে দিয়ে গেছে, আর সিপিএম সরকার বাতা দিয়ে যাওয়ার কারণেই জনগণ সিপিএম দিয়ে চা, গরিবের সরকার গরিব দিয়ে চা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা কল্যাণপুর থেকে ফোন করলেন, উনি বলেছেন বামফ্রন্ট কি চাইছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? এডিসি এলাকায় নির্বাচনে বামফ্রন্টের পুনরায় ক্ষমতা আসবে এবং রাজ্যের সরকারের চিত্রই পাল্টে যাবে, এটাই শেষ কথা। কোত্থেকে বলছিলেন আপনি? জলপা থেকে বলছি, সাবরুম জলপা। ধন্যবাদ আপনাকে। একজন সাবরুম থেকে ফোন করে বললেন আসন্ন এডিসি নির্বাচন, পৌর নিগম এবং পুর সংস্থা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় আসবে এবং ত্রিপুরার রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে বা বর্তমান সময় রয়েছে বা ভবিষ্যৎ রয়েছে তার চিত্র পুরোপুরি পাল্টে যাবে বলে উনি সাবরুম থেকে অভিমত ব্যক্ত করলেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বলুন। হ্যালো, বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি শান্তিবাজার বলছি। শান্তির বাজার থেকে বলছেন, বলুন। দেখুন, আমাকে সংক্ষেপে বলুন, আপনার সঙ্গে আরো একদিন কথা হবে, তখন আপনি সবিস্তারে বলবেন। এখন বলুন সংক্ষেপে কি চাইছেন, এডিসি নির্বাচনে কি হতে চলেছে, কি ভাবছেন? স্যার দেখুন শান্তিবাজারে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সংক্ষেপে যে বক্তব্য রাখার কথা বললাম সেটা আপনি হয়তো বা বুঝতে পারলেন না, বা আমি হয়তো আপনাকে বুঝাতে পারিনি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি বাণিজ্য লেভেল থেকে বলছি, আমার বন্ধু দাস। বলুন অনাথ বাবু, কি বলবেন? হ্যাঁ, আসলে যদি ঠিকভাবে ইলেকশন হয় তাহলে বামপন্থী আসবে, কারণ বিজেপি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা তেলিয়ামুড়া থেকে ফোন করলেন, যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে ফলাফল বামফ্রন্টের দিকে যাবে। দাদা তেলিয়ামুড়া থেকে ওনার প্রতিক্রিয়া উনি ব্যক্ত করলেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, আমি মেলাঘাট থেকে বলছি। মেলাঘর থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন? আমি সুস্থভাবে ইলেকশন এলে বামপন্থী আবার আসবে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা মেলাঘর থেকে ফোন করলেন, উনি বলেছেন সবাই একটা কথাই বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন হলে বামফ্রন্টই ক্ষমতায় আসবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? কোত্থেকে বলছেন আপনি? আমবাসা আমবাসা থেকে বলছেন। টিভির ভলিউম একটু কমিয়ে নিন দাদা।
আমরা বলতে হবে ধন্যবাদ। আপনাকে বলে রাখি, যখনই কথা বলবেন টিভির ভলিউম একটু কমিয়ে রাখবেন, তাহলে আপনি কথা শুনবেন, আমার কথা আপনি শুনতে পাবেন, রাজ্যের মানুষও শুনতে পাবে। আপনি বামফ্রন্টকে, আমবাসা থেকে ফোন করলেন, আপনি বামফ্রন্টকে চাইছেন বা তথা সিপিএমকে আপনি চাইছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি গোলাঘাটি থেকে বলছি। গোলাঘাটি থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। এডিসি নিয়ে তো আমাদের বন্ধুরা অনেকে আপনাদের টিভি চ্যানেলের আমি মাধ্যমে আপনার বলেছে। অন্যান্য বন্ধু বান্ধবের কথা আপনি চিন্তা করবেন না, ওনারা ওনাদের বক্তব্য দিয়েছে, আপনার বক্তব্য জানতে চাই বা আপনি কি ভাবছেন। আমার বক্তব্য হলো আগামী এডিসি নির্বাচনে প্রত্যেকটি সিটি বিজেপি জিতবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার নামটা এখানে কাউন্ট করলাম। একজন দাদা ফোন করলেন, উনি বলেছেন আগামী যে এডিসি নির্বাচন সংগঠিত হবে সব কটি সিট বিজেপির দখলে যাবে, উনি অভিমত ব্যক্ত করলেন। দাদা নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ আমি কমলপুর থেকে বলছি। কমলপুর থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। এবারে এডিসি নির্বাচনে জেমি আসবে, সিপিএম আসবে। কমলপুর থেকে দাদা ফোন করলেন, এবার এডিসি নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিএম আসবে বলে উনি অভিমত ব্যক্ত করলেন কমলপুর থেকে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি চৈলাম থেকে বলছি। চৈলাম থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন আপনি দাদা। এবার সুষ্ঠুভাবে নির্বাচন হলে সিপিএমই আসবে। ধন্যবাদ। এবার সুষ্ঠুভাবে নির্বাচন হলে সিপিএম আসবে। আজকে আমি কথাটা কমই বললাম, আপনাদের বক্তব্যগুলো শুনছি, আপনাদের প্রতিক্রিয়া নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? বলুন দাদা, কোত্থেকে বলছেন? আমি আগরতলা কেন্দ্র থেকে বলছি। বলুন দাদা, বলুন। আগামী এডিসি নির্বাচনে হ্যাঁ, বিজেপি বিপুল পরিচয় লাভ করবে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। চন্দ্রপুর থেকে ফোন করলেন একজন দাদা, উনি বলেছেন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? নমস্কার দাদা, আমি শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করছি, আমার কাছে আর সময় বেশি নেই, আর 2 মিনিট রয়েছে, আপনাদের মূল্যবান প্রতিক্রিয়াগুলো নেব, সংক্ষেপে আমাকে বলবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, একটু আগে বিজেপি একটা সিটি পাইছে না। ধন্যবাদ। কোত্থেকে বলছিলেন আপনি? এক ভোট হচ্ছে না, সাবরুম থেকে বলছি। ধন্যবাদ আপনাকে। আমি আর ফোন নিতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ফোন করেন আমার এই অনুষ্ঠানে, সেটা আমার সৌভাগ্য, মৃণালিনী সৌভাগ্য, কিন্তু এই মুহূর্তে আর ফোন নিতে পারছি না, কারণ সময় হয়ে গেছে, 2 মিনিট বেশি হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় ছিলাম আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে 2018 বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকারের প্রতিশ্রুতি, বর্তমান সরকারের ভিশন ডকুমেন্ট, বর্তমান সরকারের চিন্তাধারা, সেটা রাজ্যের মানুষ আপনারা প্রত্যক্ষ করেছিলেন। বিশেষ করে 2018 বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের এক ঝাঁক মন্ত্রী বিধায়করা আমাদের রাজ্যে এসেছিলেন, আপনাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, বক্তব্য রেখেছেন, বড় বড় জনসমাবেশ ওনারা করেছেন, আপনারা শুনেছেন। 34 মান্থ অলরেডি চলে গেছে। বর্তমানে এই সরকারের অ্যাচিভমেন্ট কতখানি সেটা আমি সংবাদ মাধ্যমে বসে তার রেজাল্ট আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ সেটা আপনারা হচ্ছেন সচেতন মানুষ, আপনারা সেটাকে ভালোভাবেই মানে জানেন। তো সেখানে আমি কোনো কিছু বলতে চাই না, এবং সেটা বলা আমার পক্ষে সঠিক না। তো সে জায়গায় আজকে বিজেপির মধ্যে যে ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, সেই পরিবেশকে কিভাবে ওভারকাম করে বিজেপি এডিসি নির্বাচনে অবতীর্ণ হবে, কারণ সামনেই 2023 নির্বাচন। আজকে বিনোদ শঙ্করজি বলেছেন যে আমাদের সংগঠনকে মজবুত করার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার এলাম, এবং আগামী দিনও আমি দলকে একটা জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করব, এবং এই দল নিয়েই আমি এডিসি নির্বাচনে অবতীর্ণ হব। এবং পাশাপাশি বিনোদ শঙ্করজির সঙ্গে ছিলেন আমাদের রাজ্যের সম্মানিত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উনি বলেছেন যে 2021-এর এই এডিসি এবং পুর নিগম এবং পুর সংস্থাগুলোর যে নির্বাচন হতে চলেছে বা হবে, বা তার নির্ঘণ্ট এখন আমরা জানতে পারিনি, কিন্তু হবে সেটা পসিবিলিটি রয়েছে। করোনার কারণে সেটা হতে পারেনি এতদিন, কিন্তু অনেকে যারা বিশ্লেষকরা বলেছেন দেশে অন্যান্য স্টেটে হয়েছে, কিন্তু আমাদের
ছোট্ট একটি রাজ্যে ছোট্ট একটি নির্বাচন, তিনটি নির্বাচন করোনার কারণে পিছিয়ে গেছে, সেটা যাই হোক, কিন্তু উপমুখ্যমন্ত্রী বলেছেন যে 2023 নির্বাচন হচ্ছে আমাদের জন্য ফাইনাল নির্বাচন এবং 2021-এর এডিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচন হচ্ছে আমাদের সেমিফাইনাল নির্বাচন। সেইভাবে কিন্তু বিজেপি দল প্রস্তুতি নিয়ে নিয়েছে। বামফ্রন্ট কিন্তু সবসময় মাঠে রয়েছে, ওনারা ওনাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মিছিল করছেন, প্রত্যেক দিন ওনাদের যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো ওনারা চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস থেকেও ওনাদের যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো ওনারা চালিয়ে যাচ্ছেন। আইপিএফটি এডিসি অঞ্চলে ওনারা ওনাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটা ওনারা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যেই আমি প্রত্যেকবার 2018 বিধানসভা নির্বাচনের আগেও এই ধরনের অনুষ্ঠান অনেকবার করেছি। আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি, আজকে তার আমি আরম্ভ করলাম যে এই এডিসি কার দখলে যেতে চলেছে, পুর নিগম কার দখলে যেতে চলেছে, তার একটা আজ বা তার একটা আন্দাজ আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলাম। আগামী দিন যতদিন সামনের দিকে আসবে এডিসি নির্বাচন, এই ধরনের আরও কয়েকটি অনুষ্ঠান আমি আপনাদের সামনে নিয়ে আসব। আজকে যে দুঃখিত, আজকে যে আলোচনা আমি করেছি তার মধ্যে আপনারা আবার রিপিট টেলিকাস্ট দেখে নেবেন। ইউটিউবে আমার এই আলোচনা আপলোড থাকে, ফেসবুকে যারা রয়েছেন আপনারা লাইভ দেখছেন, সেখানেও আপনারা আপনাদের মন্তব্য দেবেন। তা নিয়ে একটা স্টাডি অবশ্যই করা যেতে পারে, যেটা 2018 বিধানসভা নির্বাচনে মৃণালিনী আমরা করেছিলাম এবং সেটাই কিন্তু আপনারা দেখেছেন যে আপনাদের বক্তব্যগুলো যখন আমি একত্রিত করেছি রেজাল্ট সেটাই বেরিয়েছিল। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের যে বক্তব্য আমি নিয়েছি তার মধ্যে 37 মানে 37 জন বামফ্রন্টের পক্ষে বলেছেন। ওনারা বলেছেন যে আগামী এডিসি নির্বাচন এবং পুর নিগম নির্বাচন বামফ্রন্টের দখলে যেতে চলেছে বলে ওনারা আশা ব্যক্ত করেছেন। এর মধ্যে 7 জন বলেছেন যে বিজেপি সবগুলো আসন পাবে, বিরোধীরা একটি আসনও পাবে না। একজন বলেছেন যে আমরা চাই রাজ্যের মানুষ যাতে আমরা ভালো থাকতে পারি, রাজ্যের মানুষ যাতে আমরা শান্তিতে থাকতে পারি, যেই আসুক সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আমরা যাতে শান্তিতে বাস করতে পারি আমাদের রাজ্যের মানুষরা, সেটা উনি ব্যক্ত করেছেন। দর্শক বন্ধুরা, আজকে এই আলোচনার মাধ্যমে যেটা বোঝা গেছে যে 37 জন গণদেবতা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের মতামত দিয়েছেন। সম্মানিত যারা আপনারা রয়েছেন গণদেবতারা, 37 জন বামফ্রন্টের পক্ষে বলেছেন, 7 জন বিজেপির পক্ষে বলেছেন, একজন শান্তির কথা বলেছেন, উনি কারুর পক্ষ ধরেননি, আরেকজনের কথা আমি বুঝতে পারিনি। এই হচ্ছে আজকের আলোচনার যে কনক্লুশন, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং কথা দিয়ে যাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান আমি এডিসি নির্বাচনের আগে বা পুর নিগম নির্বাচনের আগে আপনাদের কাছে নিয়ে আসব, আলোচনা করব, আপনাদের মতামত নেব কি হতে চলেছে এডিসি নির্বাচনের ফলাফল এবং পুর নিগম নির্বাচনের ফলাফল। আজকে আমার আলোচনা দর্শক বন্ধুরা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী। নমস্কার।